নমস্কার। আমাদের চারদিকে যে এত বড় বড় বিল্ডিং, ব্রিজ দেখি, সেগুলোরও যে একটা নিজস্ব ছন্দ আছে, তা কি আপনারা জানেন? আজ আমরা স্ট্রাকচারাল ডায়নামিক্সের সেই জগৎটাকে সহজভাবে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই বিদ্যাসাগর সেতু বা হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেছেন। খেয়াল করেছেন, যখন অনেক গাড়ি একসাথে যায় বা জোরে হাওয়া দেয়, তখন ব্রিজটা একটু হলেও কাঁপে। এই যে কাঁপুনি, এই যে দোলা, এটাই হলো স্ট্রাকচারাল ডায়নামিক্সের একেবারে গোড়ার কথা। আর এই সাধারণ দেখতে প্রশ্নটার মধ্যে কিন্তু আজকের পুরো আলোচনার উত্তরটা লুকিয়ে আছে। আচ্ছা, যে কোনো বড় আর জটিল স্ট্রাকচারকে বুঝতে হলে ইঞ্জিনিয়াররা কিন্তু শুরুতেই অত গভীরে যান না। তারা প্রথমে একটা খুব সহজ মডেল নিয়ে কাজ শুরু করেন। এটাকে বলা হয় সিঙ্গল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম বা সংক্ষেপে এসডিওএফ। ভাবুন তো, যে কোনো স্ট্রাকচারের আসলে তিনটা কোর জিনিস থাকে। এক, তার ভর বা মাস। দুই, সে কতটা শক্তপোক্ত, মানে তার স্টিফনেস। আর ৩ নম্বরটা বেশ মজার, তার ড্যাম্পিং, মানে শক্তি শুষে নেওয়ার ক্ষমতা। ঠিক যেমন গাড়ির শক অ্যাবজর্বারগুলো রাস্তার ধাক্কা সামলে নেয়, ড্যাম্পিংও ঠিক সেভাবেই কাজ করে। এই ব্যাপারটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো একটা দোলনা। ধরুন, এমন একটা পারফেক্ট দোলনা আছে যেখানে হাওয়ার কোনো বাধা নেই, দড়িতেও কোনো ঘষা লাগছে না। তাহলে কি হবে? একবার ধাক্কা দিলে ওটা অনন্তকাল ধরে দুলতেই থাকবে। এই যে আদর্শ একটা অবস্থা যেখানে কোনো শক্তি নষ্ট হচ্ছে না, একেই আমরা টেকনিক্যাল ভাষায় বলি আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন। প্রত্যেকটা স্ট্রাকচারের, মানে ওই দোলনাটারও কাপার একটা নিজস্ব তাল বা রিদম আছে। ঠিক যেমন আমাদের সবার হার্টবিটের একটা নিজস্ব ছন্দ থাকে। এই বিশেষ ছন্দটাকেই বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এই ছন্দটা কিসের উপর নির্ভর করে? ওই স্ট্রাকচারটার ভর আর তার কাঠিন্যের উপর। তাহলে একটা স্ট্রাকচারের এই যে নিজস্ব স্বাভাবিক ছন্দের কারণ কি? কিন্তু আমরা তো সবাই জানি, বাস্তবে কোনো দোলনা একবার ঠেলে দিলে সারা জীবন ধরে চলে না, একটু পরে থেমে যায়। তো চলুন এবার দেখি বাস্তব দুনিয়ার স্ট্রাকচারগুলো ওই পারফেক্ট কাল্পনিক দোলনার থেকে ঠিক কতটা আলাদা। দেখুন, এই স্লাইডটা এক ঝলকে আদর্শ আর বাস্তবের ফারাকটা বুঝিয়ে দিচ্ছে। বাঁদিকে আছে আমাদের সেই কাল্পনিক দোলনা, যেটা থামতেই চায় না, আর ডান দিকে আছে আসল দোলনা, যেটা হাওয়ার বাধা বা অন্যান্য কারণে শক্তি হারিয়ে একটু একটু করে থেমে যায়। আর সত্যি বলতে, পৃথিবীর সব বাস্তব স্ট্রাকচার কিন্তু এই ডান দিকের নিয়মটাই মেনে চলে। এখন প্রশ্ন হলো, এই যে কম্পনটা ধীরে ধীরে কমে আসছে, এর হারটা ইঞ্জিনিয়াররা মাপেন কিভাবে? এর জন্য একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে যাকে বলা হয় লগারিদমিক ডিক্রিমেন্ট। সহজ কথায়, প্রতিটা দোলের পর দোলনাটার উচ্চতা কতটা করে কমছে, এটা তারই একটা হিসাব। তাহলে সেই ঘটনাকে আমরা কি বলি, যার কারণে একটা বাস্তব স্ট্রাকচারের কম্পন ধীরে ধীরে থেমে যায়? উত্তরটা হলো ড্যাম্পিং। এতক্ষণ তো আমরা দেখলাম একটা স্ট্রাকচারকে একদার নাড়া দিয়ে ছেড়ে দিলে কি হয়। কিন্তু ভাবুন তো, যদি বাইরে থেকে কেউ বা কিছু একটা ক্রমাগত তাকে ধাক্কা দিতে থাকে। চলুন এবার সেই ব্যাপারটা একটু দেখি। একদম, যখন বাইরে থেকে একটা নিয়মিত শক্তি, যেমন ধরুন কেউ ছন্দ মিলিয়ে দোলনাটায় ধাক্কা দিচ্ছে, তখন সিস্টেমটা আর নিজের খেয়ালে চলে না। এই অবস্থাকেই বলা হয় ফোর্সড ভাইব্রেশন। আর যে ছন্দে ধাক্কাটা দেওয়া হচ্ছে সেটাকে বলে ফোর্সিং ফ্রিকোয়েন্সি। তাহলে যখন একটা বাহ্যিক পুনরাবৃত্ত শক্তি কোনো স্ট্রাকচারের উপর কাজ করে, তখন তাকে কি বলা হয়? ফোর্সড ভাইব্রেশন। এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রোমাঞ্চকর অংশে চলে এসেছি। কি হবে যদি বাইরের ধাক্কার তাল আর দোলনাটার নিজস্ব প্রাকৃতিক ছন্দটা একদম মিলে যায়? ঠিক তাই, যখন ধাক্কার ফ্রিকোয়েন্সি আর স্ট্রাকচারের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কাটায় কাটায় মিলে যায়, তখন কম্পনের বিস্তার, মানে অ্যাম্প্লিটিউড, সাংঘাতিকভাবে বেড়ে যায়। এই অবস্থায় হলো রেজোনেন্স। আর এটাই কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বিপজ্জনক একটা পরিস্থিতি। এই যে কম্পনটা হঠাৎ করে বহুগুণ বেড়ে যাচ্ছে, এটা ঠিক কতটা বাড়ছে সেটা মাপার জন্য ইঞ্জিনিয়ারদের একটা টুল আছে। একে বলা হয় ডাইনামিক অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা আরডি। যখন রেজোনেন্স হয় তখন এই আরডি এর মান অনেক অনেক বেশি হয়ে যায়, যা যে কোনো স্ট্রাকচারের জন্য মারাত্মক হতে পারে। এই চার্টটা একবার দেখুন, ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
যখন ধাক্কার তাল মানে ওমেগা দোলনার নিজস্ব ছন্দের মানে ওমেগা এর থেকে কম বা বেশি, তখন অ্যাম্প্লিফিকেশন মোটামুটি নিয়ন্ত্রণে। কিন্তু মাঝখানের বারটা দেখুন, যেই দুটো তাল মিলে গেল সঙ্গে সঙ্গে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা কেমন লাফিয়ে বেড়ে গেল। এটাই হলো রেজোনেন্সের জলজন্ত প্রমাণ। তাহলে সেই বিপজ্জনক অবস্থাকে কি বলা হয়? যখন ফোর্সিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি মিলে যায়, ওই ভয়ঙ্কর পরিস্থিতিটাই হলো রেজোনেন্স। চলুন, অনেক তো থিওরি হলো, এবার এই জ্ঞানটাকে একটা বাস্তব সমস্যা সমাধানের কাজে লাগিয়ে দেখা যাক। মানে একজন ইঞ্জিনিয়ার ঠিক কিভাবে ভাবেন। ধরুন, একটা ফ্যাক্টরিতে একটা খুব ভারী আর ক্রমাগত কাঁপা মেশিন বসাতে হবে। একজন সিভিল ইঞ্জিনিয়ার কি করবেন? প্রথমে তিনি মেশিনের ভর আর যে সাপোর্টের ওপর ওটা বসবে তার কাঠিন্য বা স্টিফনেস বের করবেন। এই দুটো দিয়ে তিনি সিস্টেমটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে নেবেন। এরপর তিনি দেখবেন মেশিনটা চলার সময় ঠিক কোন ফ্রিকোয়েন্সিতে কাঁপে, অর্থাৎ তার ফোর্সিং ফ্রিকোয়েন্সি কত। আর সবশেষে তিনি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হিসেব করে দেখে নেবেন যে কম্পনটা নিরাপদ সীমার মধ্যেই থাকছে কিনা। তো পরীক্ষার সময় এই ফর্মুলাগুলো মনে রাখাটা একটা চ্যালেঞ্জ হতে পারে, তাই না? চলুন আমরা কিছু মজার ট্রিক্স দেখে নিই। ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা হলো √K/m। এটা মনে রাখার জন্য ভাবুন, স্ট্রাকচারটা যেন তার মাকে জিজ্ঞেস করছে, আমার নিজের রিদমটা কেন মা, মানে K/m। বেশ সোজা, তাই না? এরপর আসছে লগারিদমিক ডিক্রিমেন্ট। এটা হলো কম্পন কমার মাপ। মনে রাখুন, লগ অফ পুরনো বাই নতুন। আর ডাইনামিক অ্যাম্প্লিফিকেশনের ওই বিশাল ফর্মুলাটা, ওটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। ওটাকে আমরা ডাকব বাড়াবাড়ি, কারণ এটা থাকে একটা বিরাট বড় রুটের নিচে। তাহলে আজকের আলোচনা থেকে মূল কোন কথাগুলো আমরা পকেটে নিয়ে ফিরব? প্রথমত, প্রত্যেকটা স্ট্রাকচারের কাঁপার একটা নিজস্ব ছন্দ বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। দ্বিতীয়ত, ড্যাম্পিং নামে একটা জিনিস আছে, যার জন্য সেই কাঁপুনি অনন্তকাল না চলে একসময় থেমে যায়। তৃতীয়ত, বাইরে থেকে কোনো শক্তি এসে ধাক্কা দিলে ফোর্সড ভাইব্রেশন তৈরি হয়। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, যখন বাইরের শক্তির তাল আর স্ট্রাকচারের নিজস্ব তাল মিলে যায়, তখন রেজোন্যান্সের মতো খতরনাক পরিস্থিতি তৈরি হয়। আর এই যে জ্ঞান, এটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় নম্বর তোলার জন্য নয়, এটাই কিন্তু ভবিষ্যতের নানারকম যুগান্তকারী ডিজাইনের মূল ভিত্তি। একবার ভেবে দেখুন তো, এমন সব স্মার্ট বিল্ডিং তৈরি হচ্ছে যা ভূমিকম্পের কাঁপুনিটা নিজে থেকেই সামলে নিতে পারে, বা এমন সব ব্রিজ বানানো হচ্ছে যা প্রচণ্ড ঝড়ের মধ্যেও একদম স্থির থাকে। এই সমস্ত দারুণ সব আবিষ্কারের মূলে কিন্তু আজকের শেখাই সাধারণ নীতিগুলোই রয়েছে। আসলে স্ট্রাকচারের এই ছন্দটাকে বোঝা আর তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারাই হল ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন আমরা জেনে গেছি যে প্রত্যেকটা স্ট্রাকচারেরই একটা নিজস্ব ছন্দ আছে, তখন আমরা কিভাবে এমন ডিজাইন তৈরি করতে পারি যা প্রকৃতির সব শক্তির সাথে লড়াই না করে বরং তার সঙ্গে নিরাপদে তাল মিলিয়ে চলতে পারবে? এই ব্যাপারটা নিয়ে আপনারা অবশ্যই ভাববেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।